এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, আজকে আমরা আওয়ার ক্যাজুরিনা ট্রি, তরু দত্তের লেখা। মোট এখানে 70টার কাছাকাছি প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এই নোটসটা সবাই পেয়েছে তো ক্যাজুরিনা ট্রি এর? আচ্ছা, ক্যাজুরিনা ট্রি এর এই নোটসটা সবার কাছে আছে, তাই তো? এর মধ্যে কি আছে? এর মধ্যে রয়েছে আমাদের কবিতাটা রয়েছে, কবিতাটার বিষয়বস্তু রয়েছে, কবি পরিচিতি রয়েছে, বেঙ্গলি মিনিং রয়েছে এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, ওয়ান লাইনার পাঞ্চ যেটাকে বলে। এখানে কতগুলো রয়েছে? 1 থেকে 73টা। তাহলে এই যে 73টা প্রশ্ন, এখান থেকে যে প্রশ্নই পরীক্ষায় আসবে এই 73টা প্রশ্নের বাইরে হবে না, এবং ছোট্ট তার প্রশ্ন, ছোট্ট তার উত্তর, ওয়ান লাইনার পাঞ্চ। তো এই 73টার প্রশ্ন তোমাদের পরের দিন পড়া থাকবে। তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে এই নোটসটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা যারা পাওনি তোমরা নিয়ে নেবে, আশা করি তোমরা পেয়েছো। যদি না পেয়ে থাকো নোটসটা নিয়ে নেবে, ঠিক আছে? পিডিএফটা তোমরা ক্লাসের শেষেই পেয়ে যাবে, পিডিএফ সেকশনে। দেখো প্রথম প্রশ্ন কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভলিউমস অফ পোয়েট্রি ওয়াজ নট রিটেন অফ কম্পোজ বাই তরু দত্ত? দেখো এখানে 4টে অপশান থাকবে, এটা ডাইরেক্ট উত্তরটা দেওয়া রয়েছে, তো এই প্রশ্নটা দেখার দরকার নেই। এই যে সংস অফ নেচার, এটা তরু দত্তের লেখা নয়, বাকি যে 3টে অপশান ছিল ওগুলো ছিল। এই প্রশ্নটা রিলেভেন্ট নয়, এটা পড়ার দরকার নেই। পরের প্রশ্নটা দেখো, তরু দত্ত ওয়াজ কল্ড দ্য, তরু দত্তকে বলা হতো, কি বলা হতো? ইন্ডিয়ান কিডস, ভারতের কিডস বলা হতো। আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ টেকেন ফ্রম দ্য কালেকশন, কি থেকে নেওয়া হয়েছে? এনসিয়েন্ট লেজেন্ডস অ্যান্ড ব্যালাডস অফ হিন্দুস্তান। তাহলে এগুলো আমরা তো পড়েছিলাম তখন, আমরা কবি পরিচিতি বিষয় সংক্ষেপে জিনিসগুলো দেখেছিলাম যে আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে? এনসিয়েন্ট লেজেন্ডস অ্যান্ড ব্যালাডস অফ হিন্দুস্তান। লাইক আ হিউজ পাইথন, বিরাট একটা পাইথন। হেয়ার দ্য অ্যানালজি অফ পাইথন রেফার্স টু, তাহলে পাইথন মানে অজগর বলতে এখানে কিসের সাথে তুলনা করা হচ্ছে অজগরকে? এ ক্রিপার, মানে একটি লতা, ওই যে লতা গাছটা জড়িয়ে রয়েছে তার সাথে তুলনা করা হচ্ছে, মানে তাকে অজগরের সাথে তুলনা করা হচ্ছে। দ্য ট্রাঙ্ক অফ দ্য ক্যাজুরিনা ট্রি ইজ, তাহলে ক্যাজুরিনা গাছের ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি? গুড়ি, গুড়িটা কেমন ছিল? রাফট ছিল, মানে অসমতল বা রুক্ষ টাইপের যেটাকে বলে। দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু আ, ক্রিপার কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে? পাইথনের সাথে। এই প্রশ্নগুলো তাদেরই রেডি হবে যারা টেক্সটটা ভালো করে করেছিল। আমরা টেক্সটটা ভালো করে বুঝেছিলাম তো, টেক্সটের গল্পটা আমি সুন্দর করে তোমাদের কবিতাটা বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ওই কবিতাটার ক্লাসটা করোনি সবার আগে ওইটা করতে হবে, ওই ক্লাসটা না করে এই ক্লাসটা করলে কিচ্ছু বুঝতে পারবে না, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তরের সাথে সাথে আমাদের সেই কবিতার সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু আ পাইথন, like a huge python winding round and round, the figure of speech used here, এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? সিমিলি। আমি বলেছিলাম ওই যে লাইক দিয়ে যেগুলো থাকে সিমিলি, ফিগার অফ স্পিচ। আচ্ছা, ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্টস, দ্য স্কার্টস আর কজড বাই, এই স্কার্টস মানে কি? ক্ষত, ঠিক আছে? এই যে ক্ষত চিহ্নগুলো কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? গাছের গায়ে যে ক্ষত চিহ্নটা হয়েছে, এ ক্রিপার, ওই যে ক্রিপার একটি লতার দ্বারা, যে লতাটা পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠছে। দ্য ক্রিপার ক্লাইম্বস নিয়ার, তাহলে ক্রিপারটা কত দূর পর্যন্ত এগোচ্ছে? হ্যাঁ, ওই মনে হচ্ছে নক্ষত্রকে ছুঁয়ে ফেলবে, মানে এখানে একটা তুলনা করা হচ্ছে অনেক দূর উঠে গেছে, আকাশ ছোঁয়া। তাহলে দ্য স্টার্স, দ্য ক্রিপার ক্লাইম্বস আপ টু দ্য, তাহলে ক্রিপার হচ্ছে কি? দ্য ক্রিপার ক্লাইম্বস আপ টু দ্য, কি হবে? সামিট অফ দ্য ক্যাজুরিনা, ক্যাজুরিনা গাছের চূড়া পর্যন্ত ক্রিপারটা পৌঁছে গেছে, যেটাকে আমরা বলছি একদম নক্ষত্রকে ছুঁয়ে ফেলবে, এত উঁচুতে চলে গেছে। ইন হুজ এমব্রেসেস, এমব্রেসেস মানে আলিঙ্গন, তাহলে ইন হুজ এমব্রেসেস বাউন্ড, হু ইজ বাউন্ড ইন এমব্রেসেস, তাহলে কে মানে কাকে জড়িয়ে এখানে ধরার কথা বলা হচ্ছে? এমব্রেস করার কথা বলা হচ্ছে, কাকে? দ্য ক্যাজুরিনা, ক্যাজুরিনা গাছটিকে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডভার্বস ডেসক্রাইবস দ্য ফর্টিটিউড অফ দ্য ক্যাজুরিনা ট্রি, তাহলে কোন ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব যেটাকে বলে ক্রিয়া বিশেষণ, ক্যাজুরিনা গাছের সহনশীলতা বা বীরত্বকে বর্ণনা করছে? হ্যাঁ, কোথায়? ফর্টিটিউড, ফর্টিটিউড হচ্ছে বীরত্ব, বীরত্ব হচ্ছে ফর্টিটিউড। তাহলে ক্যাজুরিনা গাছের সাথে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে তো, গ্যালান্টলি, গ্যালান্টলি এই ওয়ার্ডটা ক্যাজুরিনা গাছকে বীরত্বের সাথে তুলনা করছে। দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, দ্য জায়ান্ট রেফার্স টু,
তাহলে জায়ান্ট কি বলা হচ্ছে, দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ। দানব বলতে এখানে দ্য জায়ান্ট রেফার্স টু, দানব বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, তাহলে দ্য ক্যাজুইনা ট্রি, ক্যাজুইনা গাছটিকেই দানব বলা হচ্ছে। দানবটি ওড়না পরিধান আছে, দানব বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, দানব বলতে ক্যাজুইনা গাছকেই বলা হচ্ছে। এই যে দানবটি ওড়না পরিধান করে আছে, ক্যাজুইনা গাছটাই তো ওড়নার মতো জিনিসটাকে পরিধান করে আছে। তারপরে দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, হেয়ার দ্য অ্যানালজি অফ স্কার্ফ অ্যাকচুয়ালি রেফার্স টু, তাহলে স্কার্টস কি বলা হচ্ছে, দানবটি ওড়না পরিধান করে আছে, এখানে ওড়নার উপমাটি আসলে কাকে বোঝায়, তাহলে ওড়না বলতে এখানে কাকে বলা হচ্ছে, ক্রিপার, ওই লতাটাকে ওড়না বলা আছে, যে আর কি গাছটাকে জড়িয়ে রয়েছে। তারপরে হু গ্যাদার্ড অল ডে অন দ্য বাক্স অফ দ্য ক্যাজুইনা ট্রি, ক্যাজুইনা গাছের ডালে সারাদিন কারা ভিড় করে, তাহলে হু গ্যাদার্ড, কারা গ্যাদার করে, পাখি এবং মৌমাছিরা, বার্ডস অ্যান্ড বিজ। আচ্ছা, অফেন অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু বি, তার মানে কি বলা হচ্ছে এখানে, এই যে রাতে, নাইটস রাতে, অফেন মানে কি প্রায়শই, প্রায়শই রাতে বাগানটা ওভারফ্লো হয় মিষ্টি সং, ঠিক আছে। তাহলে মিষ্টি সংটা কিরম ভাবে, মানে বাগানে এন্ডলেস, যার কোনো শেষ নেই, কন্টিনিউ হয়েই চলে, তাহলে উত্তর হবে আমাদের এন্ডলেস, যার কোনো শেষ নেই। দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ, বাগানটি কি দিয়ে ভেসে যায়, সুইট সং, মিষ্টি গানে ভেসে যায়। হোয়েন দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ দ্য সুইট সং মেন, সুইট সং, আচ্ছা যখন বাগানটি মিষ্টি গানে ভেসে যায় তখন মানুষ, এই যে মেন মানে মানুষগুলোর কথা বলা হচ্ছে, তখন মানুষগুলো কি করে, মানুষগুলো ঘুমোয়, বিশ্রাম নেয়, তাহলে রিপোজ করে। অ্যাট ডন দ্য পোয়েটস লুকস অ্যাট দ্য ট্রি থ্রু হার, তাহলে ডন মানে কি ভোরবেলা, তাহলে ভোরবেলা কবি কোনটির মধ্যে দিয়ে গাছটির দিকে তাকায়, এই যে ভোরবেলায় কবি তাকায় না গাছটার দিকে, তাহলে লুকস অ্যাট দ্য ট্রি থ্রু হার, কিসের মধ্যে দিয়ে, জানালা, তাহলে জানালাকে কি বলবো, কেসমেন্ট। দ্য সাইট অফ দ্য ক্যাজুইনা ট্রি ডিলাইটেড দ্য পোয়েটস হোয়েন, কি বলা হচ্ছে, দ্য সাইট অফ দ্য ক্যাজুইনা ট্রি, তাহলে ক্যাজুইনা গাছটির যে দৃশ্য কবিকে আনন্দিত করতো, ডিলাইট করতো, যখন, কখন করতো, যখন সি ওপেন্স হার কেসমেন্ট, কেসমেন্টটা খুলতো অ্যাট ডন, ভোরবেলা, তখন কবির ওই গাছটা দেখে খুব ভালো লাগতো। তারপরে দেখো দ্য ব্যাবুন, ব্যাবুন মানে কি, ব্যাবুন মানে হনুমান, লঙ্গুরও বলে তাকে, ঠিক আছে। তাহলে হনুমানটি কোথায় বসে, সিটস কোথায় বসে, অন দ্য ক্রেস্ট অফ দ্য ক্যাজুইনা ট্রি, দ্য ব্যাবুন সিটস লাইক, তাহলে লঙ্গুরটি বা হনুমানটি কিসের মতো বসে থাকে, কিসের মতো, স্ট্যাচুর মতো, আমরা পড়েছি তো, স্ট্যাচুর মতো বসে থাকে। দ্য ব্যাবুন ইজ ফাউন্ড সিটিং অন দ্য ট্রি মোস্টলি ইন, কখন তাকে বসে থাকতে দেখা যায় গাছের মধ্যে, কোন সময়, শীতের সময়, কি হবে, উইন্টার। দ্য কালার অফ দ্য ব্যাবুন ইজ, কালারটা কেমন, গ্রে, ধূসর, ধূসর বর্ণের। দ্য ব্যাবুন সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি উইথ, কি বলা হচ্ছে, হনুমানটি গাছের চূড়ায় কার সাথে বসে থাকে, দ্য ব্যাবুন সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি উইথ, কার সাথে বসে থাকে, ইটস পিউনি অফস্প্রিং, কি বললাম, ইটস পিউনি অফস্প্রিং, এই উচ্চারণগুলো আমার সাথে করতে হবে, নাহলে উচ্চারণ ভুল হয়ে যাবে। তাহলে পিউনি মানে ছোট ছোট, অফস্প্রিং হচ্ছে বাচ্চা বা ছানা, তাহলে এই ছোট ছোট বাচ্চা কাচ্চাকে নিয়ে বসে থাকে। হোয়াইল সিটিং অন দ্য ক্রেস্ট অফ ট্রি দ্য ব্যাবুন, তাহলে গাছের চূড়ায় বসে থাকার সময় হনুমানটি কি করে, ওয়াচেস দ্য সানরাইজ, সূর্যের দিকে তাকায়। এখান থেকে প্রশ্ন আসলে দেখা যায় হনুমানের এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, তো এই জায়গার ইয়েগুলো আমরা একটু মনে রাখবো, হনুমানটা বসে থাকে একদম স্টিলভাবে, ছানাপোনা নিয়ে বসে থাকে, ঠিক আছে, এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। হোয়ার ইজ দ্য পিউনি অফস্প্রিং অফ দ্য গ্রে ব্যাবুন ফাউন্ড, তাহলে ধূসর রঙের যে হনুমানটা রয়েছে, তো ছোট ছানাটিকে কোথায় দেখা যায়, তাহলে হনুমানের ছোট ছানাটিকে কোথায় দেখা যায়, হোয়ার ইজ দ্য পিউনি অফস্প্রিং, কোথায় দেখা যায়, গাছের নিচের ডালগুলোতে, গাছের নিচে যে ডালগুলোতে ঝোলে না বাচ্চাগুলো, তাহলে অন দ্য লোয়ার ব্রাঞ্চেস মানে নিচের দিকের ব্রাঞ্চগুলোতে অফ দ্য ট্রি। সিটিং অন দ্য ক্রেস্ট অফ দ্য ক্যাজুইনা ট্রি দ্য গ্রে ব্যাবুন ওয়াচেস, তাহলে ক্যাজুইনা গাছের চূড়ায় বসে ধূসর লঙ্গুরটি কি দেখে, কি দেখে, সূর্যোদয় দেখে, দ্য সানরাইজ। হোয়াট ডাজ দ্য পিউনি অফস্প্রিং অফ দ্য ব্যাবুন ডু, কি বলা হচ্ছে, হনুমানের ছোট ছানাটি কি করে, হোয়াট ডাজ দ্য পিউনি অফস্প্রিং অফ দ্য ব্যাবুন ডু, হনুমানের ছোট ছানাটি কি করে, লিভস অ্যাবাউট অ্যান্ড প্লেস, লাফালাফি করে এবং খেলাধুলা করে।
আচ্ছা, হু হেল দ্য ডে, কারা দিনটিকে স্বাগত জানায়? কোকিলেরা, গান করে দিনটাকে স্বাগত জানায়, দ্য কোকিলাস। দ্য এপিটেট দ্যাট ডেসক্রাইবস দ্য কাউজ ইজ, এখানে গরু নিয়ে কথা বলা হয়েছে না, গরুর কথাও কিন্তু আছে। তাহলে গরুগুলো কেমন ছিল? গরুর বর্ণনা ঝিমন্ত, ঘুমন্ত, ঝিমনো গরু, তাহলে স্লিপি কাউ। দ্য কাউজ হেড টুয়ার্ডস দ্য, তাহলে গরুগুলোর মাথাটা কোন দিকে, গরুগুলো কোন দিকে রওনা দেয়? দ্য চারণভূমির দিকে, তাহলে প্যাস্টিয়ার্স, তাহলে চারণভূমির দিকে তাদের মাথা, মানে ওরা ওই দিকেই যায়, তারা অন্য কোনো দিকে তাকায় না, কারণ ওরা গরু তো। তারপরে দ্য ট্রি ইজ, গাছটি কেমন দেখায়? গাছটি কেমন দেখায়? গাছটি ধূসর, হোয়ার, গ্রে। দ্য শ্যাডো অফ দ্য ক্যাজুরিনা ট্রি ফলস অন, ক্যাজুরিনা গাছের ছায়াটি কোথায় পড়ে? দ্য শ্যাডো অফ দ্য ক্যাজুরিনা ট্রি ফলস অন, কোথায় পড়ে ক্যাজুরিনা গাছের ছায়াটি? এ ব্রড ট্যাঙ্ক, তাহলে ট্যাঙ্ক মানে হচ্ছে দিঘি বা জলাশয়, তাহলে একটা চওড়া জলাশয়, তার উপরে কিন্তু ছায়াটা পড়ে। গাছের ছায়া জলের উপর পড়লে সুন্দর লাগে, আমরা ছবি আঁকি। অ্যান্ড ইন আ শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, দ্য শ্যাডো ইজ কাস্ট বাই, কি বলা হচ্ছে? এই যে বড় দিঘির ওপর একটি ছায়া যে পড়ছে, ছায়াটি কার দ্বারা পড়ছে? ক্যাজুরিনা গাছটির দ্বারা। দ্য ক্যাজুরিনাটি, একই প্রশ্ন একটু এদিক ওদিক ঘুরিয়ে তৈরি করা হয়েছে। দ্য ফ্লাওয়ার দ্যাট ইজ ফাউন্ড ব্লুমিং ইন দ্য ওয়াটার অফ দ্য ব্রড ট্যাঙ্ক ইজ, তাহলে বড় দিঘির জলে কোন ফুল ফুটতে দেখা যায়? কোন ফুল? ওয়াটার লিলি। দ্য ফ্লাওয়ার দ্যাট ইজ ফাউন্ড ব্লুমিং, ব্লুমিং মানে প্রস্ফুটিত হওয়া, তাহলে কোন ফুল? ওয়াটার লিলি। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্নের ইম্পর্টেন্ট অংশ, যে কোন ফুল ওই ইয়েতে দেখা যায়। তারপরে দ্য ওয়াটার লিলিজ আর কম্পেয়ার টু, এই ওয়াটার লিলিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বরফের সাথে, স্নো। দ্য ক্যাজুরিনাটি ইজ সো ডিয়ার টু দ্য পোয়েটস, তাহলে ক্যাজুরিনা গাছটি কবির কাছে এত প্রিয় ছিল, তার কারণটা কি? তার কারণটা কি? ছেলেবেলায় খেলাধুলা করতো তার ভাই বোনদের সাথে, তাহলে বিকজ ইট বিয়ার্স দ্য মেমোরি, কারণ এটা বহন করে মেমোরি অফ হার ডিয়ার ওয়ান্স, তার সেই মানে ডিয়ার প্রিয় লোকদের, সেই ছোটবেলায় কাটানো প্রিয় লোকগুলোকে নিয়ে সেই সময়টার কথা মনে করিয়ে দেয়। বেনিথ মানে নিচে, বেনিথ ইট উই হ্যাভ প্লেড, হেয়ার উই রেফার্স টু, উই মানে কাকে বলা হচ্ছে? তরু, অরু, আবজু, তারা ভাই বোনগুলো খেলাধুলা করতো। দ্য পোয়েটস রিলেটেড দ্য নস্টালজিক মেমোরি অফ হার, কবি এখানে কার অতীত স্মৃতিচারণা করেছেন? দ্য পোয়েটস রিলেটেড দ্য নস্টালজিক মেমোরি, তাহলে অতীত স্মৃতি, নস্টালজিক হচ্ছে অতীত রিলেটেড কিছু জিনিসকে বোঝায়, তাহলে তার সিবলিংস কাদের বলে? ভাই বোনদের, তাহলে এখানে তার ভাই বোনদের স্মৃতিচারণা আমরা দেখতে পাই। বেনিথ ইট উই হ্যাভ প্লেড, তাহলে এটার নিচে আমরা খেলতাম। দো ইয়ার্স মে রোল, বছরের পর বছর তো কেটেই গেছে। দ্য লাইন ইজ সফট উইথ আ নোট অফ, তাহলে এই লাইনটি কোন অনুভূতিতে শিখতে হয়েছে? তাহলে এই পুরোনো দিনের কথা সবসময় নস্টালজিয়া টাইপের হয়, অতীতের স্মৃতি, তাহলে নস্টালজিয়া। দ্য পোয়েম হ্যাজ, তাহলে কবিতাটির মধ্যে কি রয়েছে? মানে দ্য পোয়েম হ্যাজ মানে এখানে বলতে চাইছে কবিতার মধ্যে আছেটা কি, এটা কি ধরনের কবিতা, কিসের কবিতা? অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওভারটোন, মানে এখানে লেখিকা নিজেই নিজের সেই ছোটবেলার কাহিনী সম্বন্ধে লিখছে, এরকম একটা অটোবায়োগ্রাফিক্যাল ওভারটোন এর মধ্যে রয়েছে। ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ফর ইয়োর শেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তাহলে দিস ওয়ার্ডস আর অ্যাড্রেস টু, তাহলে এই যে তার ভাই বোনদের উদ্দেশ্যে এই ওয়ার্ডগুলো তিনি কিন্তু ব্যবহার করেছিল, তাহলে কাদের উদ্দেশ্যে? হার সিবলিংস, আমরা হিজ লিখবো না কিন্তু, হার সিবলিংস, তার ভাই বোন। দ্য মেমোরি অফ হার সিবলিংস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাজুরিনা ট্রি উইল রেইজ ইন দ্য মাইন্ড অফ দ্য পোয়েট স্টিল, ক্যাজুরিনা গাছের সাথে জড়িয়ে থাকা ভাই বোনদের স্মৃতি কবি মনে কতক্ষণ পর্যন্ত উদিত হতে থাকবে? তার ভাই বোনদের কথা তার মনে কতক্ষণ পর্যন্ত আসবে? আমরা পড়েছিলাম কবিতা কি সুন্দরভাবে, যতক্ষণ না চোখ ঝাপসা হয়ে যাবে জলে, ততক্ষণ তিনি স্মৃতিচারণা করে যাবেন। তাহলে হট টিয়ার্স উইল ব্লার মানে ঝাপসা, আর ভিজন মানে তার দৃষ্টি, তাহলে উষ্ণ চোখের জল যতক্ষণ না তার দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে, ততক্ষণ তিনি তার এই স্মৃতিচারণা তিনি করে যাবেন, কারণ যখন ঝাপসা হয়ে যাবে তখন আর কি করে করবে? দ্য পোয়েটস ফ্যান্সিজ দ্যাট সি ক্যান হেয়ার, তাহলে ফ্যান্সিজ মানে কল্পনা করা, তাহলে কবি কল্পনা করেন যে তিনি শুনতে পাচ্ছেন। প্রত্যেকটা প্রশ্নে একটা বা দুটো ওয়ার্ড যেটা বুঝতে পারলে তার বাংলা মানেটা আমরা আইডিয়া করতে পারবো, সেই ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং আমরা লিখে নেব।
দ্য পোয়েটস ফ্যান্সিজ দ্যাট সি ক্যান হেয়ার, তাহলে কবি কল্পনা করেন যে তিনি শুনতে পাচ্ছেন। ঠিক আছে, তার এই শুনতে পাওয়াটা কেমন ছিল? ডার্জ লাইক মারমার, মানে শোকগীতির মতো এক মৃদু শব্দ। দ্য পোয়েটস কম্পেয়ার্স দ্য ডার্জ লাইক মারমার টু, তাহলে কবি সেই শোকগীতির মতো মৃদু শব্দকে কিসের সাথে তুলনা করেছে? কিসের সাথে কম্পেয়ার করেছে? কিসের সাথে? তাহলে সি ব্রেকিং অন দ্য সিগেল বিচ। ঠিক আছে, বিচ হচ্ছে সমুদ্রের সেই পাড়, তাহলে নুড়ি পাথরের সৈকতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের শব্দের সাথে। তাহলে সমুদ্রের পাশে নুড়ি পাথর রয়েছে, সমুদ্রের ঢেউয়ের জলটা এখানে পড়ছে, পড়ার পর যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজের কথা বলা হচ্ছে, সেই আওয়াজটাকে তিনি এখানে শোকগীতির সাথে তুলনা করেছেন। দ্য ডার্জ লাইক মারমার ইজ অ্যাকচুয়ালি, তাহলে শোকগীতির মতো মৃদু শব্দটা আসলে কি? দ্য ট্রিজ ল্যামেন্ট, তাহলে গাছটির বিলাপ। এই যে শোকগীতি, মানে শোকগীতি এটা হচ্ছে গাছটা বিলাপ করছে, দুঃখ করছে, সেটা এখানে তুলনা করা হচ্ছে। দ্য এইরি স্পিচ রেফার্স টু, তাহলে এইরি স্পিচ হচ্ছে ভুতুরে বা অলৌকিক কিছু আওয়াজ, তাহলে এই ভুতুরে কথা বলতে কি বোঝানো হয়েছে? ল্যামেন্ট অফ দ্য ট্রি, তাহলে গাছটির বিলাপই হচ্ছে ভুতুরে আওয়াজ। আননোন ইয়েট ওয়েল নোন, মানে অপরিচিত তবুও পরিচিত। টু দ্য আই অফ ফেইথ, মানে বিশ্বাসের চোখে। দ্য ফ্রেজ আই অফ ফেইথ সাজেস্ট, তাহলে এই ফ্রেজটা যে আই অফ কি বলে, আই অফ ফেইথের এই যে ফ্রেজটা ইউজ করা হয়েছে, দেখো কি বলা হচ্ছে, অজানা তো বিশ্বাসের চোখে সুপরিচিত। এখানে বিশ্বাসের চোখ বাক্যাংশটি কি নির্দেশ করে? তাহলে এই যে বাক্যাংশটি আমরা পেয়েছি এটা কি নির্দেশ করছে? রিলিজিয়াস কি বলে, বিলিভার্স, তাহলে ধর্মীয় বিশ্বাসীদের এখানে কিন্তু বোঝাচ্ছে, যারা ধর্মকে খুব বিশ্বাস করে তাদের উদ্দেশ্যে এগুলো। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, ইট রেফার্স টু দ্য ওয়েল অফ দ্য ক্যাজুইনা ট্রি, তাহলে এই ওয়েলটা কার, এই কান্নাটা কার? এই কান্নাটা হচ্ছে দ্য ক্যাজুইনা ট্রি এর, মানে আহা আমি সেই কান্না অনেক অনেক দূর থেকে শুনতে পাচ্ছি। তাহলে কার কান্নার কথা বলা হচ্ছে? ক্যাজুইনা গাছের কান্না। আচ্ছা, দ্য পোয়েটস ফ্যান্সিজ দ্যাট সি হ্যাজ হেয়ার্ড দ্য ওয়েল ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই, কি বলা হচ্ছে? কবি কল্পনা করেন যে তিনি দূর দেশের কোথায় এই বিলাপ শুনেছেন। দ্য পোয়েটস ফ্যান্সিজ, কল্পনা করছে কবি, দ্যাট যে সি হ্যাজ হেয়ার তিনি শুনতে পেয়েছেন, দ্য ওয়েল এই কান্নার আওয়াজটা, ইন ডিস্ট্যান্ট ল্যান্ড মানে দূরে, তাহলে মেনি শেল্টার্ড বে মানে অনেক সুরক্ষিত উপসাগরের তীরে তিনি এই আওয়াজ শুনতে পেয়েছেন। হু ওয়াজ স্লাম্বার্ড ইন দ্য কেভ, গুহার মধ্যে কে ঘুমিয়েছিল? দ্য ওয়াটার রেথ, তাহলে এগুলোও আমরা পেয়েছি আমাদের কবিতার মধ্যে, যে জলের আত্মা, ঠিক আছে, জলের পিশাচ। তাহলে হু ওয়াজ স্লাম্বার্ড ইন দ্য কেভ, স্লাম্বার্ড হয়ে রয়েছে কেভের মধ্যে কে? ওয়াটার রেথ। হু লে ট্রানজিট ইন আ ড্রিমলেস সুন, মানে কে স্বপ্নহীন এক গভীর মোহাচ্ছন্ন ঘুমে অচেতন হয়ে পড়েছিল। কে অচেতন হয়ে পড়েছিল? পৃথিবী, দ্য আর্থ। ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, হেয়ার হ্যাপি প্রাইম রেফার্স টু, তাহলে হ্যাপি প্রাইম বলতে এখানে কি বলা হয়েছে? দ্য সুইট বিগন ডেজ স্পেন্ট উইথ হার সিবলিংস ইন হার নেটিভ ল্যান্ড, মানে তার নেটিভ ল্যান্ডে তার ভাই বোনদের সাথে কাটানো সেই সুন্দর দিনগুলোর কথা বলা হচ্ছে। দ্য পোয়েটস ডিজায়ার্স টু ডেডিকেট, তাহলে কবি কি উৎসর্গ করতে চান এখানে? একটি গান, ক্যাজুইনা গাছের সম্মানে একটি গান, তাহলে এ লে অর সং ইন দ্য অনার অফ দ্য ক্যাজুইনা ট্রি, তাহলে একটা সং। দ্য পোয়েটস ইজ উইলিং টু ডেডিকেট আ লে ইন দ্য অনার অফ দ্য ক্যাজুইনা ট্রি, এই প্রশ্নটাকে ঘুরিয়ে করা হয়েছে। আচ্ছা, দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ ফর অ্যা পোজ টিয়ারার দ্যান লাইফ টু মি অ্যালাস ওয়ার দে। আচ্ছা, হেয়ার দে রেফার্স টু, এখানে দে মানে কি বলা হচ্ছে? দে মানে কারা? দে মানে হচ্ছে তার সেই সিবলিংগুলো, হার সিবলিংস আরু অ্যান্ড আবজু, তো এই লাইনগুলো তাদের জন্যই ছিল। হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন ফুরিয়ে যাবে। হেয়ার দ্য পোয়েটস অ্যান্টিসিপেটস, তাহলে কবি এখানে দিন ফুরিয়ে যাওয়া মানে কি বলতে চাইছেন? তার হার ওন ডেথ, তার নিজের মৃত্যু, মৃত্যু মানেই তার দিন ফুরিয়ে গেল। দ্য পোয়েটস ডিজায়ার্স টু ইমর্টালাইজ দ্য ক্যাজুইনা ট্রি থ্রু হার, কি বলা হচ্ছে? কবি ক্যাজুইনা গাছটিকে কিসের মাধ্যমে অমর করে রাখতে চান? কিসের মাধ্যমে? তার কবিতার মাধ্যমে।
তাহলে পোয়েট্রি বা ভার্স, কবিতা বা কাব্যের মাধ্যমে। হয়তো সে একদিন চলে যাবে, গাছটাও মরে যাবে, কিন্তু কবিতা থেকে যাবে, কবিতার মধ্যে সারা জীবন বেঁচে থাকবে তার এই ক্যাজুইনা গাছটি, যার কোনো মৃত্যু হবে না। তরু দত্ত উইসেস টু কি বলে পারপেচুয়েট দ্য ক্যাজুইনা ট্রি লাইক। তাহলে তরু দত্ত ক্যাজুইনা গাছটিকে কোন গাছের মতো চিরস্মরণীয় করে রাখতে চান? ওই যে বড়ডেলের গাছগুলো, দ্য ইয়ে ট্রিজ ইন বড়ডেল, বড়ডেলে যে ইয়ে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর কথা কার কবিতায় আমরা পেয়েছি? ওয়াটসওয়ার্থ, পড়িনি? ওইটার মধ্যে আমরা পড়েছি তো, ওয়াটসওয়ার্থ তার কবিতার মধ্যে বড়ডেলের গাছগুলো নিয়ে লিখতো। তাহলে ওয়াটসওয়ার্থ পৃথিবীতে থাকবে না, কিন্তু তার এই কবিতা থাকবে, গাছগুলো জীবিত থাকবে। গাছগুলো হয়তো একদিন থাকবে না, কিন্তু তার কবিতায় জীবিত থাকবে। লাইক দোজ ইন বড়ডেল, দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার ইজ আর। তাহলে এই যে এটা তাহলে কি হবে? দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইজ হেয়ার। তাহলে বড়ডেলের সেই গাছগুলোর মতো এখানে কোন অলংকার বা সাহিত্যিক উৎস ব্যবহার করা হয়েছে? এখানে ওয়াটসওয়ার্থের ইয়ে ট্রিজের কথা উল্লেখ করা হয়েছে। দ্য ডেথলেস ট্রিজ আর ইন, তাহলে অমর গাছগুলো কোথায় অবস্থিত? দ্য ডেথলেস ট্রিজগুলো বড়ডেলে। বড়ডেলের ওই জায়গায় হয়তো গাছগুলো নেই, কিন্তু গাছগুলো অমর হয়ে গেছে ওয়াটসওয়ার্থের কবিতায়। ফেয়ার ইজ কল্ড, ভয়কে কি বলা হয়েছে? ফেয়ার ইজ কল্ড, ভয়কে এখানে কি বলা হয়েছে? কম্পমান আশার সাথে ভয়কে কিন্তু এখানে তুলনা করা হয়েছে। দ্য ট্রিম্বলিং হোপ। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার ইজ। কি বলছে? ভালোবাসা তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করবে। তো এখানে কোন অলংকার ব্যবহার করা হয়েছে? পার্সনিফিকেশন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েটস উইল ডিফেন্ড দ্য ক্যাজুইনা ট্রি ফ্রম অবলিভিয়ানস কার্স। কি বলা হচ্ছে? কবির মতে কোনটি ক্যাজুইনা গাছকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করবে? ভালোবাসা, লাভ। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, কবিতার বক্তাকে? তাহলে বক্তা যে তরু দত্ত, তরু দত্ত মানে এখানে সে কিরকম একটা ক্যারেক্টার? এ পার্সন, এমন একজন মানুষ, রিমিনাইজিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। তাহলে যে তার ছোটবেলার মেমোরি, গাছের নিচে কাটানোর দিনগুলো নিয়ে কথা বলছেন, সেরকম একজন হচ্ছে এটার রাইটার। ঠিক আছে? তো সবসময় যে অপশান সহজ থাকবে এমন এরকম ঘুরিয়ে দেবে না, তখন আমাদের এইগুলো একটু পড়ে রাখতে হবে। হোয়াট ফিলিং ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুইনা ট্রি, বক্তা ক্যাজুইনা গাছের সাথে কোন অনুভূতিগুলিকে জড়িয়ে রেখেছেন? তাহলে কমফর্ট, সিকিউরিটি, হ্যাপি মেমোরিজ, এই সমস্ত কিছু ক্যাজুইনা গাছের সাথে রয়েছে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুইনা ট্রি, এটা হচ্ছে একটা বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। তাহলে সুখ দুঃখ মিশ্রিত অতীত স্মৃতিচারণাই রয়েছে এই কবিতায়। আওয়ার ক্যাজুইনা ট্রি ওয়াজ পাবলিশড ইন, কত সালে পাবলিশড হয়? 1881, 1881। আওয়ার ক্যাজুইনা ট্রি ওয়াজ কম্পোজড বাই, কে লিখেছে? তরু দত্ত। বাই বার্থ তরু দত্ত ওয়াজ, তাহলে জন্মসূত্রে তরু দত্ত কি? একজন ভারতীয়, ইন্ডিয়ান। দ্য ফুল নেম অফ তরু দত্ত, তরু দত্তের পুরো নাম কি? তরুলতা দত্ত। তরু দত্ত ওয়াজ অ্যান, তাহলে ইন্দো অ্যাংলিয়ান পোয়েট। আচ্ছা, 73টা আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা পিডিএফটা থেকে সুন্দর করে একবার পড়ে নেবে। তারপর দেখবে তোমাদের যখন পরীক্ষায় এমসিকিউ দেবে, এখান থেকে কোনো প্রশ্ন দিলে এগুলোর বাইরে কিছু দেবে না। তাই প্রত্যেকটা প্রশ্ন মুখস্থের দরকার নেই, খুব ভালো করে একবার কি দুবার পড়লেই হবে। ঠিক আছে, পরের দিন সবাইকে পড়া দিতে হবে। আজকের ক্লাস এখানেই।